একটা হলো প্যারানাইট্রোফেনল। তাহলে কি হলো দেখো, যে প্রথমে প্যারাসিটামল প্রস্তুতির জন্য আমরা নেব ফেনল। ফেনলের সঙ্গে আমরা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিব, এখানে অর্থোনাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনল তৈরি হবে। এই দুইটা থেকে আংশিক পাতন করে আমরা শুধু প্যারানাইট্রোফেনলটাকে আলাদা করে নিব। এখন এই প্যারানাইট্রোফেনলটা এই যে দেখো সহজ, যে OH NO2 প্যারানাইট্রোফেনল, এটা টিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো, টিন HCl জাইমান হাইড্রোজেন। আমরা একটু আগেই দেখেছিলাম যে টিন হাইড্রোক্লোরিক অ্যাসিড শক্তিশালী বিজারক, এটা যদি বিক্রিয়া করে তাহলে এই নাইট্রো মূলকটা এনিলিন মূলকে পরিণত হয়। তাহলে এখানে এটার বিক্রিয়ায় NOOH NH2, দেখো এখান থেকে আমরা পাই এই যে এই যে প্যারা অ্যামিনোফেনল, প্যারা অ্যামিনোফেনল। এখন হলো এই যে প্যারা অ্যামিনোফেনল, জাস্ট এইটার সঙ্গে দ্বিতীয় স্টেপে জাস্ট এটার সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটার নাম হলো CH3CO2O, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড লিখলাম, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটার নাম হলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বিক্রিয়া করালে এখানে দেখো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে যদি আমরা বিক্রিয়া করাই OH, তাহলে এখানে জাস্ট এই যে NH2 একটা এখানে NH, আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড থেকে COCH3, এই যে এখান থেকে CH3CO, এই অংশটা একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। তো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে যেটা তৈরি হবে সেটি হলো প্যারাসিটামল। অর্থাৎ এই যে দেখো NaOH NaCO CH3, এটার নাম হলো প্যারাসিটামল। আচ্ছা, এই প্যারাসিটামল, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এটা যদি ব্যবহার বলি, তাহলে প্যারাসিটামল আমরা জ্বর মাথা ব্যথার ওষুধ হিসেবে ব্যবহার করি। তারপর দাঁতের ব্যথা, বিভিন্ন মানে বিভিন্ন কোষের যে বিভিন্ন অঙ্গে ব্যথা, এগুলো নিবারণে আমরা এই প্যারাসিটামল ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে বোঝা গেছে কি না? আচ্ছা, আজকের মতো আমাদের হচ্ছে তাহলে এই 4টা প্রস্তুতি এগুলো হলো শেষ হয়ে গেল। আচ্ছা, বোঝা গেছে? স্যার হাতটা একটু সরান, দেখতে পাচ্ছি না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, শীটে দেখবা যে ওই যে ডেটলের প্রস্তুতিটা শীটে 2টা লাইনে আছে, আসলে ওইখানে অনেক ছোট করে দেওয়া আছে। হ্যাঁ, মানে মাঝখানের ওইটা হচ্ছে মাহবুব লিঙ্কন স্যারের বই থেকে লেখা, ওখানে পুরো লাইনটা তোলা নাই। এখন ওইটা যদি 4 নম্বরের প্রশ্ন, অনেক সময় ঘ নম্বরে এই প্রশ্নগুলো আসে, এই যে প্যারাসিটামল প্রস্তুতি আর হলো তোমার ডেটল প্রস্তুতি। গতবার 19 সালের পরীক্ষায় দিনাজপুর বোর্ডে আসছিল প্যারাসিটামল কীভাবে প্রস্তুত করবে। তাহলে তো 2 লাইনে বিক্রিয়া দিয়ে 4 নাম্বার পাওয়া যাবে না, এই জন্য ডিটেলস বিক্রিয়াগুলো শিখাইলাম। আচ্ছা, লেখা হয়েছে? এখন দেখো আরো পড়াবো? কি আরো পড়াবো না, এখানে বাদ দিব? স্যার পড়বো, পড়ান। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এখন হচ্ছে আজকে আর একটু আগাই নেই। হ্যাঁ, আগামী সপ্তাহে আমাদের মানে এই অধ্যায়ের মানে পুরা পড়া থ্রোলি যেটা পড়াটা শেষ হয়ে যাবে। তারপরে থেকে আমি এগুলো তোমাদেরকে মানে এই অধ্যায়টা রিভিশন দিতে পারবো। ঠিক আছে? তো যাই হোক, দেখো আজকে পড়াবো পলিমার। এখন পড়াবো পলিমার। দেখো পলিমার, দেখো পলিমার। আচ্ছা,
পলিমার। তো তোমাদের শীটে দেখবা যে ওই যে পলিমার সম্পর্কে বলা আছে বা এই প্যারাসিটামল, গ্লিসারিন, এগুলোর প্রস্তুতিগুলো আছে। এখন হলো যে এই পলিমার কি জিনিস। আচ্ছা, পলিমার চিন্তা করো, এই যে আমরা যদি চিন্তা করি আমাদের বিল্ডিংটা, আমরা যে রুমে থাকি এই বিল্ডিংটাকে যদি চিন্তা করি, এই বিল্ডিংটা ইট দিয়ে তৈরি করা। তো একটা ইট দিয়ে একটা ঘর তৈরি হয় নাই, একটা ইট দিয়ে একটা ঘর তৈরি হয় নাই। এক্ষেত্রে আমাদের অনেকগুলো ইট প্রয়োজন হয়েছে, অনেক ইটের সমন্বয়ে আমরা এই ঘরটা তৈরি করি। তাহলে আমরা যদি ইট এবং ঘরকে চিন্তা করি, ইট এবং ঘরকে যদি আমরা চিন্তা করি, তাহলে বলবো যে গুলো হলো ছোট ছোট ইউনিট, আর ঘর একটা হলো বড় ইউনিট। বিল্ডিংটা একটা বড় ইউনিট, আর ইটগুলো হলো ছোট ছোট ইউনিট। তো এই যে ইটগুলো, ছোট ছোট ইউনিটগুলো, এগুলোকে বলবো মনোমার। ইটটা হলো মনোমার, ইট সমান এই ছোট ইউনিটগুলোকে বলা হয় মনোমার। মনোমার, ছোট ইউনিটগুলো হলো মনোমার। আর ঘর যেটা ইটের সমন্বয়ে তৈরি হয়েছে এটা হলো পলিমার। পলিমার, তাহলে পলিমার হলো যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা যুক্ত হয়ে যখন একটা বড় কণা তৈরি করবে তখন ওই বিষয়টাকে পলিমার বলা হয়। এখন যে পলিমার হলো যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, হ্যাঁ, কোনো পদার্থের বহু সংখ্যক অণু, ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো পরপর যুক্ত হয়ে যখন বড় আকারের অণু তৈরি করে তখন সেই ক্ষুদ্র অণুগুলোকে আমরা মনোমার বলি, আর বড় ইউনিটটাকে পলিমার বলি। এখন দেখো, যেমন ইথিলিনের পলিমার হলো পলিথিলিন, ইথিলিন থেকে তৈরি হয় পলিথিলিন। তাহলে এখানে ইথিলিনটা হলো মনোমার, পলিথিনটা হলো পলিমার। আচ্ছা, সেই জিনিসটা একটু লক্ষ্য করো যে ইথিলিন, দেখো যে আমরা পলিমারের একটা উদাহরণ দেখব, CH2। আচ্ছা, এইখান থেকে এই বিক্রিয়াগুলো বা এই ইয়েগুলো তোমাদের মানে অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পলিমারগুলো। আর যেহেতু তোমাদের সিলেবাসে নাই, এখন তোমাদের সিলেবাস পরীক্ষা কি হবে সেটা আল্লাহ জানে। হ্যাঁ, কবে হবে না হবে এখনো ইয়ে আছে। তোমরা আপাতত মানে যাই করো, অ্যাডমিশন টেস্ট চিন্তা করে আগাইতে থাকো। হ্যাঁ, তো শোনো, একটা কথা বলি, সেটা হলো যে আমাদের যারা চান্স পেলো বিভিন্ন জায়গায়, তো এরা, আমি অনেককে দেখেছি যে মানে এরা প্রায় সবাই, আমি সবাইকেই চিনি, এদের সবাইকেই চিনি, দুই একজনে হয়তো বা নাম মনে নাই, কিন্তু সবগুলোকেই চিনি আমি। তো দেখতাম যে আসলে এরা কি একটু সিরিয়াস ছিল, ক্লাসে সিরিয়াস ছিল। ওই যে বলছিলাম 1 থেকে 100-এর মধ্যে, হ্যাঁ, এরা সবাই ওই যে 1 থেকে 20, 30, 40, 50, 60, 70, 80 এর মধ্যে থাকতো এই স্টুডেন্টগুলো। হ্যাঁ, তো তোমাদের আসলে ওইভাবে মানে এখন তো কলেজ না থাকার কারণে তোমাদেরকে ওইভাবে মূল্যায়ন করতে পারা গেল না। তো তোমরা নিজেরা নিজেদের থেকে এখন মানে ইন্সপায়ার্ড হয়ে নিজে নিজে, এই যে তোমাদের ভাইয়েরা এইবার কিন্তু সবচেয়ে বেশি চান্স পেলে এইবার মানে 39 জন। আমরা অথচ আমরা এই ব্যাচটাকে বলছিলাম যে এই ব্যাচের স্টুডেন্টগুলো ভালো না, মানে এগুলো ভালো কিছু করবে না, এবং সেটা দেখো একজনও কিন্তু ঢাকা মেডিকেলে চান্স পায় নাই। এটা আমরা আগে থেকেই জানতাম, মানে এটা সব স্যারেরাই বলতো যে এদের বেসিক ভালো না। প্রতি ব্যাচে দেখো 3-4 জন করে ঢাকা মেডিকেলে চান্স পাইছে, বা 1 থেকে 100-এর নিচে অনেকে হয়েছে, কিন্তু এবার কিন্তু চান্স পায়নি। আচ্ছা, যাই হোক, কিন্তু এদের পরিমাণে বেশি হয়েছে। তো এখন কথা হলো এই জন্য যে তোমরা ভালো করে পড়ালেখা করো। আচ্ছা, এখন দেখো, একটু আগে একটা মেয়ে ফোন দিছিল, শাওন। হ্যাঁ, ও হচ্ছে নেত্রকোনা মেডিকেলে চান্স পাইছে। তো ও বলতেছে স্যার আমার তো নেত্রকোনায় হলো। তা আমি বললাম যে আমার তো বিশ্বাস ছিল তোমার আরও ভালো মেডিকেলে হবে।
মানে মানে আমি জানতাম ও ভালো, কিন্তু অনেক ভালো, যে ও হয়তো বা রংপুর টংপুর বা অনেক ভালো অনেক ভালোগুলোতেই চান্স পাবে। কিন্তু ও বললো স্যার পরীক্ষার আগের দিন আমার মাথা টাথা ঠিক ছিল না। ওর স্কোর ছিল মনে হয় কত, 68 পাইছে মনে হয়। হ্যাঁ, তো দেখো যে প্রশ্ন, ওই প্রশ্নে 68 পাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার না। দেখো তাহলে তাতেই কিন্তু সে একটা মিনিমাম মানে নেত্রকোনা একটা মেডিকেলের চান্স পাইছে। তো এই জন্য সবসময় মেন্টালি প্রিপেয়ার থাকবা, যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়া যাবে না। যে কোনো মুহূর্তে মানে টেনশনের মুহূর্তগুলোকে তোমাকে কিভাবে তুমি মানে রিকভার করবা, বা মেন্টাল মেন্টাল স্যাটিসফ্যাকশনটা কীভাবে তৈরি করে নিবা, এটা তোমার বিষয়। হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয়, যে নিজেরা সব সময় মানে যে কোনো মুহূর্তে আর কি ভেঙে পড়বা না। আচ্ছা দেখো, এইটা বলা হচ্ছে যে ইথিলিন অক্সিজেনের উপস্থিতিতে 100 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এটা 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ারিক চাপে এটা যদি বিক্রিয়া করে, তাহলে সিএস টু এখান থেকে তৈরি করে পলিথিলিন। পলিথিলিন এটি হলো পলিমারকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে আমরা বলছি পলিমারকরণ বিক্রিয়া। এখন হলো এই পলিমারকরণ বিক্রিয়া, এগুলোকে পলিমারকরণ বিক্রিয়া। এখন হলো যে পলিমারগুলো, আমরা যদি পলিমারগুলো বলি, পলিমারগুলো আসলে উৎসের উপর ভিত্তিতে যদি বলি, পলিমারগুলো হলো 3 প্রকার। একটা হলো কৃত্রিম, একটা অর্ধকৃত্রিম, আর একটা হলো যে প্রাকৃতিক পলিমার। পলিমার 3 প্রকার। পলিমার প্রথমত 3 প্রকার। দেখো, যদি পলিমার উৎসের উপর ভিত্তি করে বলি, পলিমার, আচ্ছা একটু থামো, একজন ফোন দিছে। হ্যাঁ নাহিদ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এখন শোনো, যদি দুইটা করে থাকে, হ্যাঁ, তখন তুমি ওই যে দুইটারে বহিস্থ স্তরে ইলেকট্রনগুলো হিসাব করে দেখিও কয়টা কত আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তোমার যখন 5 নাইট্রোজেনেতে দুইটার জন্য 10 আসতেছে, তো ওইভাবে ক্যালকুলেশন করে দেখো। হ্যাঁ NO2, হ্যাঁ কত আসছে, 5/2 আসে। আচ্ছা, NO2টা শোনো, শুধু NO2 কখনো হয় না, NO2 প্লাস হয়। তাহলে হ্যাঁ হ্যাঁ, তো এইটা হলে ঠিক আছে, NO2 প্লাস দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, NO2 কখনো হতে পারে না, প্লাস হয়। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো যাই হোক দেখো, পলিমার এটা হলো 3 প্রকার। একটা হলো মানে এটা উৎস অনুসারে, একটা হলো প্রাকৃতিক, একটা হলো দেখো, একটা হলো প্রাকৃতিক, একটা হলো কৃত্রিম, কৃত্রিম, আর একটা অর্ধকৃত্রিম, অর্ধকৃত্রিম। আচ্ছা, তো প্রাকৃতিক যেগুলো হচ্ছে, আমরা যেমন এই যে তুলা, রাবার, হ্যাঁ, সেলুলোজ, এস্টার্স, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এগুলো আমরা প্রাকৃতিকভাবে পেয়ে থাকি বলে এগুলো হলো প্রাকৃতিক পলিমার। আর কৃত্রিম দেখো, এই যে পলিথিলিন, এটা পুরোপুরি দেখো, এটা হচ্ছে আমাদের কৃত্রিম পলিমার। আর অর্ধকৃত্রিম মানে এই প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমারের একসঙ্গে মিশ্রণ করে যেটা তৈরি করা হয়, সেটি হলো অর্ধকৃত্রিম। যেমন রেয়ন, হ্যাঁ, সেলুলোজ অ্যাসিটেট, সেলুলোজ নাইট্রেট,
তো এই জিনিসগুলো হলো অর্ধকৃত্রিম পলিমার। আচ্ছা, এখন এটা একটা বিষয়। আর একটা হলো যে তাপমাত্রার প্রতি আচরণের উপর ভিত্তি করে পলিমার দুই প্রকার। প্রতি আচরণের উপর ভিত্তি করে, তাপমাত্রার উপর আচরণের উপর ভিত্তি করে পলিমার দুই প্রকার। পলিমার এটা হলো, একটা হলো থার্মোপ্লাস্টিক আর একটা হলো থার্মোসেটিং প্লাস্টিক। থার্মোপ্লাস্টিক প্লাস্টিক থার্মোসেটিং প্লাস্টিক। দেখো, একটা হলো থার্মোপ্লাস্টিক আর একটা হলো থার্মোসেটিং প্লাস্টিক। থার্মোপ্লাস্টিক হলো যে প্লাস্টিকগুলোকে বারবার তাপ দিয়ে গলানো যায়। হ্যাঁ, গলিয়ে আবার নতুনভাবে তৈরি করা যায়। যেমন এই কলমটা, এটাকে তাপ দিয়ে কিন্তু আবার গলিয়ে নতুন করে আবার পলিমার তৈরি করা যাবে। পলিথিন গলিয়ে আবার পলিথিন তৈরি করা যায়। তাহলে এই ধরনের প্লাস্টিকগুলোকে, এই পলিমারগুলোকে থার্মোপ্লাস্টিক পলিমার বলা হয়। আর থার্মোসেটিং পলিমার, যে পলিমারকে একবার তাপ দিয়ে গলালে সেটাকে আর দ্বিতীয়বার নতুন করে তৈরি করা যায় না। মানে অর্থাৎ যে পলিমারটা শুধু একবারেই ব্যবহার করা যায়, তাপমাত্রা দিলে সেটা পূর্বের অবস্থায় ফিরে আসে না। যেমন হলো মেলামাইন, তোমরা দেখবে মেলামাইনের প্লেট, ওটা পুড়ে যায়, ওটা কিন্তু ভেঙে গেলে ওটা দিয়ে আর নতুন করে কিন্তু পলিমার তৈরি করা যায় না। তখন এটার নাম হলো আসলে থার্মোসেটিং পলিমার। ওকে, একটা হলো থার্মোপ্লাস্টিক আর একটা হলো থার্মোসেটিং। আচ্ছা, এখন হলো যে আর একটা বিষয় হলো পলিমারকরণ পদ্ধতি। যে প্রক্রিয়ার মাধ্যমে পলিমারকরণ করা হয় তার উপর ভিত্তি করে পলিমার দুই প্রকার। একটা হলো ঘনীভবন পলিমার আর একটা হলো সংযোজন পলিমার বা জুট পলিমার। দেখো, একটা পলিমার পদ্ধতির উপর, মানে পলিমার তৈরির পদ্ধতির উপর ভিত্তি করে দুই প্রকার। এক হলো জুট আর এক বা সংযোজন পলিমার, জুট বা সংযোজন পলিমার। আর একটা হলো ঘনীভবন পলিমার, ঘনীভবন পলিমার। সংযোজন বা জুট পলিমার আর একটা হলো ঘনীভবন পলিমার। ওকে, তো এই দুই পলিমার হলো আমাদের হচ্ছে যে প্রস্তুতির প্রক্রিয়ার উপর ভিত্তি করে পলিমার হলো দুই প্রকার। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আর একটা হলো প্লাস্টিসিটি। এখানে তোমার শিটে দেখবা একটা জিনিস বলা আছে প্লাস্টিসিটি, এটা অনেকবার পরীক্ষা আসছে। যে প্লাস্টিসিটি হলো এই যে যেটা বলছিলাম আমি, থার্মোপ্লাস্টিক, অর্থাৎ যেসব পলিমারকে তাপ দিলে তা নমনীয় হয় এবং চাপ দিয়ে বিভিন্ন আকৃতি দেওয়া যায়, তারই নাম হলো প্লাস্টিক। আর এই প্লাস্টিক দ্রব্যের বৈশিষ্ট্যকেই প্লাস্টিসিটি বলা হয়। প্লাস্টিসিটি হলো যে সকল পলিমারকে তাপ দিয়ে নরম করা যায় এবং তা বিভিন্ন আকৃতি দেওয়া যায়, ওইগুলোকে প্লাস্টিক বলা হয়। আর এই প্লাস্টিক যে পলিমারগুলোর বৈশিষ্ট্যটাকে প্লাস্টিসিটি বলা হয়। ওকে, তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। আমি নেক্সট দিন, আগামী শনিবার ইনশাল্লাহ, শনিবার অথবা রবিবার তোমাদেরকে জানাবো কোনদিন পড়াবো। আচ্ছা, তো আজকে আর না পড়াই, এ পর্যন্তই থাক। ভালো থাকো সবাই, কেমন?